নামাজ যে শেষে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক হলো। খেয়ে দিয়ে অলস শরীর বিছানায় ঠেকাবার আগেই শিরিন বেগমের উঁচু গলার চিৎকারে নড়ে চড়ে ওঠে আরিফ। তাকেই ডাকা হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে সে। ডাকছে নিশ্চয়ই কোনো কাজ ধরিয়ে দিবে। উদাস মুখে হেলে দুলে গিয়ে হাজির হলো রান্নাঘরের কাছে। দেখল মা বড় প্লেটে খাবার সার্ভ করছেন। করেই ঢেকে দিয়ে রাগী গলায় বললেন, জমিদারের বাচ্চা, কানে শুনিস না? কয়টা ডাক দিয়েছি তোকে? আরিফের মাথায় এই বিষয়টি আসে না। মাঝরাতি অযথা কেন রেগে থাকে? মাঝে বলির পাটা হতে হয় স্বামী আর সন্তানদের। শিরিন বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন, বললেন, এই খাবার সিদ্দিক ভাইদের বাসায় দিয়ে আয়। আর হ্যাঁ, ভালো মানুষের মতো যাবি নাফির সাথে। দাও দাও, নিয়ে যাচ্ছি। আরিফের মধ্যে চঞ্চলতা দেখে অবাক হলো শিরিন বেগম। একবার বলাতে রাজি হয়ে গেল। সে ভেবেছিল সরাসরি না করে দিবে। আরিফ খাবারের প্লেট হাতে নিয়ে দ্রুত গতিতে দরজার দিকে এগিয়ে যায়। শিরিন বেগম ফের চেঁচালেন, বললেন, ট্রেন ছুটে যাচ্ছে না তোর? আসতে যা। আরিফের মাঝে এক অদ্ভুত তাড়াহুড়ো, যেন সুযোগ পেয়েছে উধাও হয়ে থাকা নাফিয়ার খোঁজ পাওয়া গেলে যেতেও পারে। নিজের অজান্তেই হন্তদন্ত কদম তার থামল একেবারে নাফিয়াদের দরজার ধারে। দরজার সামনে যেন জুতোর মেলা বসেছে। এত জুতো কারি বা হতে পারে। কলিং বেল চাপল আরিফ। দরজা খুলতে দেখল রেশমা বেগমকে। মুখটা তার কেমন যেন ভার হয়ে আছে। খাবারের প্লেট এগিয়ে দিতে না দিতেই পিছনের দৃশ্য কপালে গাঢ় তিনটে ভাঁজ পড়ে। নাফিয়া দাঁড়ানো ভিন্ন রূপে, শাড়ি পরিহিত, সঙ্গে মাথায় কাপড় টানা, বেজার তার মুখমণ্ডল। পাশে তার দাদি দাঁড়িয়ে আছে, তার হাত চেপে। ঠিক ওই হাতটা অদ্ভুতভাবে চেপে ধরে আছে সে। ভিতরে এসো আরিফ। রেশমা বেগমের কণ্ঠে ঘোর কাটল আরিফের। এতক্ষণ নাফিয়ার দিকেই চেয়েছিল। বিষয়টা ঠিক স্পষ্ট না তার কাছে। আরিফ জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলে, না আন্টি, আসলে আম্মা খাবার দিয়েছেন। আবার কিসের খাবার? আমাদের বাড়িতে আজ আয়োজন হয়েছে। তোমার মা অযথা কষ্ট করলেন, তুমি ভেতরে এসো। আরিফ অন্যমনস্ক নাফিয়ার দিকে সেই বলল, আজ না আন্টি, আপনাদের বাসায় হয়তো মেহমান। মনটা উসখুস করল জানতে এসব মেহমান কিসের, কি কারণে এসেছে। কিন্তু প্রশ্নটা অনুচিত। রেশমা বেগম জোর করেননি। আজ তার নিজেরই মন ভালো নেই। নাফিয়ার দিকে আরও এক দফা সে চলে এলো বাড়িতে। এতগুলো পুরুষ আর নারীর মধ্যে পুতুল সেজে বসে আছে নাফিয়া। রেশমা বেগম বাধা দিতে পারেননি। বাড়াবাড়ি সীমা অতিক্রম করে গেছেন জমিলা বেগম। গ্রাম থেকে 12 জন মানুষ এসেছে পাত্রী দেখতে। তাদের ভাবভঙ্গি কিছুতেই পছন্দ হচ্ছে না রেশমা বেগমের। সিদ্দিক সাহেবকে বিষয়টি জানালে সে রেগে যান। কিন্তু ছেলেকে আমার মরা মুখ দেখবি বাণী সুরে দমিয়ে ফেলেছেন জমিলা বেগম। তার মুখে একমাত্র হাসি। পাত্রের বয়স 35-এর ঊর্ধ্বে। এমন বয়সের পুরুষের সাথে নাতনিকে বিয়ে দেওয়ার চিন্তা করে সে ভীষণ খুশি। তার মতে সোনার আংটি বাঁকাও ভালো। পুরুষ মানুষের বয়স বেশি হলেও তাতে কিছু যায় আসে না। একজন নারী প্রশ্ন করলেন, তোমার পুরো নামটা বলো তো? নাফিয়া আলতো স্বরে জবাব দিল, নাফিয়া বিনতে সিদ্দিক। আরেকজন বলে উঠল, নাফিয়া? এটা আবার কেমন নাম? পাশ থেকে আরও একজন পুরুষের আওয়াজ ভেসে আসে, শহরে মাইয়াগো নাম বুঝলেন না? নারী ব্যতীত পুরুষদের উদ্ভট চাহনিতে ও প্রশ্নে বুক কেঁপে উঠেছে নাফিয়ার। রেশমা বেগম মেহমানদের অপমান করতে চাইছেন না। সিদ্দিক সাহেব বাড়ি ফিরলে জমিলা বেগমও গ্রামে ফেরার টিকিট কাটবেন, সাপ জানিয়ে দিয়েছেন। এসবের মধ্যে একজন নাফিয়ার চুল দেখতে চাইল। কেউ উঠে হেঁটে দেখতে বলল, এ যুগে এসব হয়? রেশমা বেগম বাধা হয়ে দাঁড়ান, বললেন, আপা, আমার মেয়েটা ছোট, ভয় পাচ্ছে। আপনারা যদি কিছু মনে না করেন ওকে নিয়ে যাই ঘরে। কিসের ছোট? ওর বয়সে আমার 2টা বাচ্চা ছিল। মুখের ওপর বলে উঠলেন পাত্রের মা। সে যুগ কি আর আছে আপা? হেসেই বললেন রেশমা বেগম, সেই যুগই ভালো ছিল। আজকালকার মাইয়ারা তেজ নিয়ে ঘুরে। চুপসে গেলেন রেশমা বেগম। জমিলা বেগম নিজ হাতে নাফিয়ার মাথার কাপড় সরিয়ে সবার সামনে চুল উন্মুক্ত করে ধরেন। রেশমা বেগম কম যান না।
সাথে সাথে মেয়ের মাথায় কাপড় টেনে বললেন, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনারা খেয়ে যাবেন। জমিলা বেগম কিছু বলতে চাইলে রেশমা বেগম নিচু স্বরে বলে ওঠেন, অনেক সহ্য করেছি মা, আর এক মুহূর্ত না। পাত্রের মা মুখ বাঁকা করে বললেন, মাইয়ার এক হাত নাকি কানা, তার মধ্যে মাইয়ার মায়ের এত তেজ। বাবা, আমরা কি এদিকে খাইতে আসছি? আমগো ঘরে খাবার নাই? সিটিং রুমের ঠিক বরাবর নাফিয়ার শখের বারান্দা ভেদ করে একজোড়া বিমূঢ় চোখ চেয়েছিল এতক্ষণ। অল্প স্বল্প স্পষ্ট কিছু কথাও শুনেছে, সাথে দেখেছে নাফিয়ার ভীতু সন্ত্রস্ত মুখখানা। এতগুলো মানুষের সামনে তাকে পণ্যের মতো বসিয়ে রাখা হয়েছিল। আরিফ কিছু ভাবতেই পারল না, শূন্য হয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছাদে খুব কম আসা হয়, কিন্তু আজ কেন যেন মনে হলো ছাদে আসা উচিত। ঘরে মা আর দাদির মধ্যে তুমুল তর্ক চলছে, মেহমান না খেয়ে চলে গেছে। এসব শুনতে শুনতে মস্তিষ্কে তালগোল পাকিয়ে যাচ্ছিল। বড্ড অসহ্য করে স্থান থেকে বেরিয়ে এসেছে নাফিয়া। ঠিক সন্ধ্যা নামার মুখে রেলিং ধরে দাঁড়ালো। সূর্য পশ্চিম আকাশে আর অল্প কিছুক্ষণের মেহমান, এরপর আধার নামবে উজ্জ্বল অম্বরের বুক চিরে। রেলিংয়ের সাথে ঝোলানো কয়েকটা গাছ আছে, সেগুলো রেশমা বেগম দেখাশোনা করেন। সবজি গাছ। নাফিয়া হাত বাড়ায়, গাছের শুকিয়ে যাওয়া পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে দিতে লাগলো। সে ভাবতে চাইছে না কিছু, কাঁদতে চাইছে না, কিছুক্ষণ জ্ঞানশূন্য থাকতে চাইছে। শুনলাম বিয়ে করছো। কণ্ঠে অদ্ভুত, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে আরিফ। নাফিয়া ঘুরে তাকালো, ভাবলো এই লোক কোথা থেকে এলো ছাদে। আরিফ ঠোঁট গোল করে ভারী ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। নাফিয়ার পাশে থাকা টেবিলের উপর চড়ে বসলো, নিজেকে স্বাভাবিক করে বলল, ভাই দৌড়ে এসেছি তোমার দাদির ভয়ে। মনে হচ্ছে লিভার কিডনি নাড়ি ভুঁড়িতে জ্বর হয়ে গেছে। নাফিয়া কোনো প্রকার গুরুত্ব দিল না আরিফের কথায়, তাকে অদেখা করে নিজের কাজে মনোযোগী হলো। আরিফে দেখলো এই এড়িয়ে যাওয়া, বলল, আমাকে ইগনোর করছো কেন? আমি কি তোমার ভাতে ছাই দিয়েছি? নাফিয়া আর চোখে তাকায় আরিফের দিকে, দৃষ্টিপাত করেছে বিরক্তির সহিত। ফের চোখ ঘোরায়। আরিফ থেমে নেই, টেবিল আরও একটু কাছে টেনে বলল, বিয়ে কি ঠিক নাকি? এবার উত্তর এলো নাফিয়ার তরফ থেকে, জানি না। এমা, এটা কেমন কথা? দেখতে এলো, বিয়ে কবে সেটা জানো না, নাকি লজ্জায় বলতে চাচ্ছ না? নাফিয়ার মুখভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি, বরং আরিফের দিকে সে বোঝালো সে কথা বলতে ইচ্ছুক নয়। আরিফের গলা শুকিয়ে এসেছে, ঢোক গিলে গলা ভেজায়। বলে, কবে বিদায় হচ্ছ? তুমি গেলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে জানো। নাফিয়া স্মিত হেসে বলল, শীঘ্রই। আরিফ কিছুটা থতমত খেলো, পুনরায় শুধায়, এর মানে বিয়ে ঠিক? জানি না। আরে আজব মেয়ে তো তুমি, তোমার সাথে দুটো ভালো কথা বলা পাপ। তর্ক ছাড়া আসলেই তুমি কিছু জানো না। আপনার তো আগ্রহ কেন? প্রশ্নটির উত্তর তো আরিফের নিজেরও জানা নেই। হুট করে প্রশ্ন আসায় নীরব রইল। ঠোঁট কামড়ে ভাবল কয়েক সেকেন্ড, পরপর বলে ওঠে, তোমার বিয়েতে পেট ভরে খাওয়া যাবে। তুমি জানো না আমি কতটা ভোজন রসিক। আপনার ফালতু কথা শেষ। খাবার দাবারের কথা তোমার ফালতু মনে হচ্ছে? আমি আপনার সাথে কথা বলতে চাই না, সেদে সেদে ঝগড়া করতে এসেছেন ভালোই বুঝি। আরিফ ব্যঙ্গ করে বলল, কে ঝগড়া করে? আমি? নাইস জোক। আপনি একটা জোক, বিড়বিড় করে বলল নাফিয়া। কিছু বললে? আপনি কানে বেশি শোনেন নাকি? বেশি শোনা তো ভালো, একেবারেই না। কানে কম শোনা যেমন রোগ, তেমন বেশি শোনাও একটা রোগ। তুমি কি কানের ডাক্তার নাকি? আমি কবিরাজ। এসব ভণ্ডামি করো তাহলে? তর্ক জমে উঠেছিল, কিন্তু নাফিয়া হুট করেই থেমে গেল। হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আরিফ ঝটপট উঠে এলো। সিঁড়িঘরের কাছে পৌঁছানোর পূর্বে আরিফ দাম্ভিক গলায় বলে উঠল, বিয়ে করার তো ইচ্ছে তোমার মধ্যে নেই, তাহলে ওদের সামনে কেন গেলে? সিঁড়ি দিয়ে নামতে নামতে থেমে গেল নাফিয়া। হুট করে মনে পড়ে গেল সেসব যা ভুলে থাকতে চাইছে সে। জবাব দিল না, উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। আরিফ বলল, নিশ্চয়ই তোমার দাদি জোর করছে তোমাকে। আমার দাদি আমাকে জোর করলেই কি? এই প্রশ্নটা করতে পারলে? জোর করে সম্পর্কে বাধা পড়ার অর্থ যেন সারা জীবন মাসুল দিতে হবে। নাফিয়া ঘুরে তাকায়,
তির্যক দৃষ্টিতে সে বলে, আপনি খুব জানেন, আপনার কয়টা বিয়ের অভিজ্ঞতা আছে? নাফিয়া, আমি সিরিয়াসলি কথা বলছি। তারা উত্তর দিবে না। এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য বিয়ে করতে হবে কেন? মানুষ বয়সের সাথে অভিজ্ঞ হয়, যেটা তুমি নাও। নাফিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে এলো। অবলীলায় প্রশ্ন করে, দাদিও তো অভিজ্ঞ। ওই বুড়ির মাথায় সমস্যা আছে, পাগলের ডাক্তার দেখানো উচিত। এটা আপনার সিরিয়াসনেস? আরিফ ঠোঁট চেপে নিঃশ্বাস ফেলে, বলে, লিসেন, বিয়েটা তুমি করছো না, অর্ডার দিচ্ছেন নাকি? আরিফের প্রশ্নের বিপরীতে নির্বিকারভাবে তাকালো। মুখমণ্ডল আকস্মিক গাম্ভীর্যে ঢেকে যায়। নাফিয়া বুঝল না এই নীরবতার অর্থ। কিছুটা সময় কেটে যায় এখানেই। নাফিয়া বোকার মতো সে আছে, বুঝবার চেষ্টা করছে মতিগতি, কিন্তু কিছুটি মাথায় ঢুকছে না। এভাবে মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকার অর্থ কি? আমি কি যাব? যাবে? হ্যাঁ, মা অপেক্ষা করছে হয়তো। আরিফ লম্বাটে নিঃশ্বাস ফেলে নত গলায় বলল, যাও। পরনে লাল বেনারসি শাড়ি, হাত ভর্তি চুড়ি, চকচক করা গহনা লেপটে আছে নাফিয়া। অদ্ভুত রকমের মায়াবী দেখাচ্ছে তাকে, কিন্তু মুখে কোনো হাসি নেই। কেঁদে চলেছে অনবরত, সাহায্য চাইছে। আশেপাশের সবাই যেন তার আকুতি দেখেও দেখল না। তার বাবা মাও গুরুত্ব দিল না তার আর্তনাদকে। শেষ পর্যন্ত আরিফের কাছে এসে আর্জি করল নাফিয়া। কেঁদে কেটে নাজেহাল অবস্থা করেছে। আরিফের হৃদয়ের কোনো এক কোণে গিয়ে বিচ্ছে কান্না মাখা মুখশ্রী। নাফিয়া বলল, আমি বিয়েটা করতে চাই না, আমাকে সাহায্য করুন। আরিফে কিছু বলার সুযোগ পায়নি। জমিলা বেগম এসে নাফিয়ার হাত ধরে টেনে নিয়ে গেছে। ঘণ্টাখানেকের মাঝে জোর করে বিয়েটাও হয়ে গেল। আরিফ শুধু দেখে গেছে। মেয়েটি সাহায্য চেয়েছিল, পারেনি কোনো সাহায্য করতে। নাফিয়া কবুল বলার সাথে সাথেই আরিফের অস্থিরতার মাত্রা বেড়ে যায়। ঘেমে পরনের পাঞ্জাবি একাকার হয়ে গেছে। মস্তিষ্ক সম্পূর্ণ শূন্য হয়ে গেল। মাঝরাতে উঠে বসে আরিফ। মাথা ঝিমঝিম করছে। খুবই উদ্ভট স্বপ্ন ছিল। এখনও হৃৎপিণ্ড কাঁপছে। আশপাশ সম্পূর্ণ অন্ধকার। আরিফ এদিক ওদিক তাকায়। কিছু সময় পর বিড়বিড় করল, একাকী। স্বপ্ন ছিল? স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো সাথে সাথে। পানির গ্লাস খুঁজে পানি পান করে উঠে গেল ব্যালকনিতে। কেমন যেন দম বন্ধ লাগছিল ঘরে। ডান দিকে তাকাতে বিষম খেল। অনেকদিন পর পাশের বাড়ির বারান্দার বাতি জ্বলছে। দ্রুত কদমে এগিয়ে যায় আরিফ। গিয়ে বলল, রাত বিরাতে এখানে কি করো? ধান চাষ করছি। উত্তর যেন মুখের আগায় এসেছিল। তেরা জবাবে মুখ কুঁচকে গেল আরিফের। তার বোঝা উচিত ছিল মেয়েটি ভালো হবার নয়। আরিফ নাফিয়াকে দেখল ঘরের পোশাকে, মুখে রংসং মাখা নেই। এইমাত্র বউরূপে দেখে এলো তাকে স্বপ্নে। হেসে ওঠে আরিফ। নাফিয়া বাঁকা চোখে সে বলে, পাগল হয়ে গেছেন? না তো। তাহলে হাসছেন কেন এইভাবে? আরিফ রেলিংয়ে কুনি ঠেকে ঝুঁকে বলল, মজার একটা স্বপ্ন দেখেছি বুঝলে। দেখলাম তোমার কুটনি দাদি তোমাকে ধরে বেঁধে 60 বছর বয়সী এক হ্যান্ডসাম লোকের সাথে তোমার বিয়ে দিচ্ছে। নাফিয়ার মুখটা বোচা হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে আরিফের দিকে। আরিফ আরও বলল, তুমি কান্না করছিলে আর আমি সেগুলো ক্যামেরাবন্দি করছিলাম। কি জঘন্য লাগছিল তোমাকে বলে বোঝানো যাবে না। সেটা স্বপ্ন ছিল জনাব। বাস্তবে আপনার কিছু সুন্দর ছবি আমার কাছে আছে, তাই কথা বুঝে শুনে বলবেন। আরিফ আরেক দফা হাসলো, বলল, বাচ্চা মানুষ, বাচ্চাটায় ব্ল্যাকমেল, কিন্তু বিয়ে হবে এক বুড়ো লোকের সাথে। নাফিয়া বলে বসল, আপনি তো এটাই চান। আরিফ থমকালো কিছু মুহূর্তের জন্য। মস্তিষ্কে স্বপ্নে দেখা সে দৃশ্যের পুনঃপ্রচার ঘটছে। কি নাজেহাল অবস্থাটা নিয়ে হচ্ছিল তার। আনমনে জবাব দিল, হয়তো। হয়তো? আরিফ নড়ে চড়ে ওঠে। কি হয়তো? তোমার দাদিকে বলবো দ্রুত তোমার বিয়ের ব্যবস্থা করতে। অন্ধকার ঘর, মৃদুমন্দ বাতাস বইছে। জানালা ভেদ করে ঘরে এসে প্রবেশ করছে। ঝিঝি পোকার আওয়াজ ব্যতীত পুরো রাতটাই অদ্ভুত। বিছানায় বলিষ্ঠ পিঠ ঠেকলেও চোখ জোড়া জলজল করছে, ঘুম নেই। একটু পরেই ভোরের আলো ফুটবে। আরিফের মধ্যে দ্বিমুখী দ্বন্দ্ব চলছে। মন যেন দুভাগে বিভক্ত। এক মন বলছে নাফিয়ার ব্যাপার নিয়ে ভাবা উচিত, অন্য মন শাসাচ্ছে, বলছে
এই ব্যাপারে ভাবনার কোনো অর্থই দাঁড়ায় না। অহেতুক কার কথা শুনবে। হাত পা ছড়িয়ে বিছানায় পড়ে থাকা আরিফ ফোন হাতে নিল। ফেসবুকে গিয়ে সরাসরি নাফিয়ার অ্যাকাউন্টে গিয়েছে। অবচেতন মন চাইল একটু ঘুরে আসা যাক। যেমন চিন্তা তেমন কাজ। স্ক্রল করতে করতে পেল শুধু গাছ আর ফুলের ছবি। নিজের কোনো ছবি নেই। একটি আছে বটে, সেটিতে ক্লিক করে আরিফ। জুম করলো ছবিটা। এই চেহারা আর স্বপ্নের মাঝে দেখা নাফিয়ার চেহারা মিলল। চেয়ে রইল কিছুক্ষণ, পর্যবেক্ষণ করলো। ঠোঁট কামড়ে ফোনটি পাশে ছুঁড়ে ফেলে আলতোভাবে। সঙ্গে সঙ্গে উপুর হয়ে চোখ বুজে আরিফ। মাঝেই কেটেছে কয়েকদিন। মা ডাকটি ভীষণ মধুর, সুন্দর শোনায়। রেশমা বেগম সৃষ্টিকর্তার কাছে ভীষণ আকুতি মিনতি করে পেয়েছেন তার মেয়েটিকে। বিয়ের 7 বছর পর তার খালি কোল পূর্ণ করে এসেছিল নাফিয়া। সেদিন সন্ধ্যায় ভারী বর্ষণে মেতেছিল বাতাবরণ, সাথে সিদ্দিক সাহেব এবং রেশমা বেগমের চোখ জোড়াও। একটা সন্তান পাওয়ার লোভে কত অশ্রুই না ঝরিয়েছেন তারা। রেশমা বেগম আলমারি বন্ধ করতে করতে ঘুরে তাকালেন। নাফিয়া চট জলদি এসে দাঁড়ায়, বলে, আলমারি বন্ধ করো না মা। রেশমা বেগম হেসে বলেন, কিছু লাগবে নাকি তোর? নাফিয়া ঠোঁট কামড়ে তাকালো। রেশমা বেগম বুঝে গেলেন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে। নাফিয়া নরম সুরে বলল, ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান মা। রেশমা বেগম নাফিয়ার ডান হাত নিজের হাতে নিয়ে বুলিয়ে দিতে লাগলেন। জানেন মেয়েটি কিছুই অনুভব করবে না এই হাতে। তারপরও এক আশা, যদি মায়ের স্পর্শে হাতের শিরে উপশিরে জেগে ওঠে। রেশমা বেগম ধরে ফেললেন। কি চাই মেয়ের? তারপর শুধালেন, শাড়ি চাই? নাফিয়া সংকোচ নিয়ে প্রশ্ন করে, পরব মা? সেদিনের মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে? দুর্বোকামে কিছু হবে না বলেই পুনরায় আলমারি খুললেন। একটা একটা করে শাড়ি বের করে বিছানায় রাখতে শুরু করলেন। বললেন, দেখ কোনটা ভালো লাগে। তোমার সব শাড়ি তো সুন্দর মা, কোনটা রেখে কোনটা নিব তুমি চুজ করে দাও। রেশমা বেগম নাফিয়ার মতো করে বললেন, তোকে তো সব শাড়িতেই সুন্দর লাগবে, কোনটা রেখে কোনটা দিব। নাফিয়া হেসে উঠল। এই হাসিটা বিলীন ছিল কিছুদিন যাবত। পাত্রপক্ষের দেখে যাওয়া দাদির সাথে ঝামেলা সবকিছু মিলিয়ে মনমরা হয়েছিল সে। আজ হাসল। প্রাণ জুড়ালো রেশমা বেগমের। নাফিয়া নিজে থেকে এগিয়ে যায়। সাদা রঙের শাড়ি হাতে নিল। সাদার মাঝে কালো কারুকাজ করা স্নিগ্ধ সুন্দর শাড়ি। নাফিয়া বলল, এটা পরি। তুমি আমাকে একটা কালো ব্লাউজ বানিয়ে দাও না। কাল কয়টা বেরোবি? 12টায় মা। ঠিক আছে, আজ রাতেই বানিয়ে ফেলবো। তোমার কষ্ট হবে না? একটু কষ্ট তো হবে নাফি, কিন্তু আমাদের কারণে তুই যে কষ্ট পাচ্ছিস তার কাছে এসব কিছুই না। নাফি এগিয়ে এলো, মাকে জড়িয়ে ধরল, কিন্তু কিছু বলল না। মমতার উষ্ণতায় রইল কিছুক্ষণ। মিথ্যে বলতে গেলেও কেঁদে দিবে, নীরবতায় শ্রেয়। সাজসজ্জা বলতে শুধু চোখের কাজল আর লিপস্টিকে বোঝে নাফিয়া। মা খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিয়েছেন। কাজল, লিপস্টিক আর পাশাপাশি কপালে ছোট্ট একটি কালো টিপ দিয়ে দিলেন। অষ্টাদশী মেয়েকে কেমন যেন পরিপূর্ণ নারী নারী লাগছে। রেশমা বেগম নিজের নজর বারবার সরিয়ে নেন। শরীরে জং ধরে গেছে। বাইকে করে অফিসে যায় আরিফ। সেখানে বসে বসে কাজ করে। বাড়ি ফিরে আবারও চিৎপটাং হয়ে পড়ে বিছানায়। মাঝে মধ্যে খেলাধুলা করলেও হুট করে আবিষ্কার করলো বয়স্ক লোকদের মতো ভুঁড়ি বাড়ছে তার। ভীষণ চিন্তায় পড়ে গেল। ব্যালকনি গিয়ে একটু এক্সারসাইজ করা উচিত। যেমন চিন্তা তেমন কাজ। কিছু সময় এক্সারসাইজ করতে না করতে হাঁপিয়ে উঠল। অভ্যাস নেই। রেলিংয়ে উঠে বসতে চোখ কপালে উঠে যায়। কয়েকবার পলক ঝাপটে ভালোভাবে দেখল। ভূত দেখার মতো চেয়ে আছে নিচে। শাড়ির কুঁচিগুলো অবাধে দুলছে কদমের সাথে সাথে। বাচ্চা আকৃতির মেয়েটিকে কি সুন্দর দেখাচ্ছে। চোখ ধাঁধানো সুন্দরী যাকে বলে। আচমকা হেসকি উঠে গেল আরিফের। পানি গিলে ডাকল, এই মেয়ে। নাফিয়ে ফিরে তাকালো ডাকে। এদিক ওদিক থেকে উপরে তাকালো। বিরক্তিতে মুখটা কুঁচকে গেল। আরিফ দাঁড়িয়ে, পরনে হাতা কাটা টি শার্ট। কি সমস্যা? যাওয়ার পথে? বাধা দিলেন কেন? সিনেমার নায়িকা সেজে কোথায় যাওয়া হচ্ছে? আপনাকে কেন বলবো? নিশ্চয়ই বয়ফ্রেন্ডের দেখা করতে যাও না? এসব নোংরা কাজ আপনাকে মানায়, আমাকে না। হুট করে আরিফের মাথায় এক ভাবনা খেলে গেল। বলল, এই তুমি দাঁড়াও, আমি আসছি 5 মিনিটে।
এক কদম নড়বে না বলে দিচ্ছি। বলেই ভেতরে চলে গেল আরিফ। আলমারি খুলল দ্রুত হাতে। সব কাপড় এলোমেলো করে ফেলেছে। খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি ছাড়া কিছুই পেল না। মেজাজ বিগড়ে যাচ্ছে। পুরো আলমারির ওপর ঝড় চালিয়ে একটি কালো পাঞ্জাবি পড়েছে। ওয়াশরুমে গিয়ে গুনে গুনে 3 মগ পানি ঢেলে 2 মিনিটের মাথায় বেরিয়ে গেল। ভেজা চুল, ভেজা শরীরে পাঞ্জাবি জড়িয়ে নেয়। তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে দেখল নাফিয়া সত্যি দাঁড়িয়ে আছে। ভেবেছিল চলে যাবে। আরিফ উকি দিয়ে বলল, গলির মোড়ে গিয়ে দাঁড়াও, আসছি। বেশি কথা বললে তোমার দাদিকে ডাকবো। সবটা নাফিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা আসলে চায় কি? কেন দাঁড়াবে সে? কোনো প্রশ্নের উত্তরই তো দিল না। ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেই পিঠে কিল পড়ে, শক্ত হাতের কিল। এটা আরিফের মা জননী ছাড়া আর কারো হতেই পারে না। শিরিন বেগম রেগে আগুন হয়ে বললেন, দামড়ার বাচ্চা, ঘরের অবস্থা কি করেছিস? এগুলো না গুছিয়ে যাবি না বলে দিলাম। বলে আরও এগিয়ে এলেন উত্তম মাধ্যম দিবেন বলে। কিন্তু আরিফ সরে দাঁড়ালো, বলল, বাকি মার পরে মেরো মা, আমার তারা আছে, টাটা। বলে পগার পার। শিরিন বেগম রাগে গজগজ করছেন। কোমরে হাত রেখে আরিফের ঘরের দিকে গেলেন। চোখে সানগ্লাস দিয়ে বেরিয়ে পড়ল আরিফ বাইক নিয়ে। দূর থেকে দেখল গলির মোড়ে বাধ্যমের মতো দাঁড়িয়ে নাফিয়া। হাসি ফুটে ওঠে আরিফের মুখে। বাইক টেনে নিয়ে দাঁড় করালো নাফিয়ার কাছে, বলল, চলো। নাফিয়া বিস্মিত হয়ে প্রশ্ন করে, কোথায়? কোথায় যাব? যেখানে যাচ্ছিলে। যাচ্ছি তো আমি। আপনি ফিটফাট হয়ে এসেছেন কেন? আমিও যাচ্ছি। দাঁত বের করে হেসে বলল আরিফ। শরীরটা জ্বলে গেল যেন। নাফিয়ার বলল, কি বিশ্রী হাসেন আপনি। আর হ্যাঁ, আপনার সাথে আমি যাব কেন? নাফিয়ার কথার কোনো গুরুত্বই দিল না আরিফ। পেছন থেকে হেলমেট নিয়ে নাফিয়ার মাথায় দিয়ে দিল। বেল্ট টেনে নাফিয়াকে টেনে কিছুটা সামনে আনে। বিমূঢ় হয়ে আসছে নাফিয়া। হেলমেট ভালোভাবে মাথায় সেট করে বলল, মানুষ দেখছে, উঠে বসো। আপনি বাড়াবাড়ি করছেন। ট্রেইলার দেখালাম মাত্র, চলো চলো। সত্যি আশেপাশে মানুষ চেয়ে আসছে। নাফিয়া বুঝে উঠতে পারছে না কি করবে। লোকটা দিন দিন গায়ে পড়া স্বভাবের হয়ে যাচ্ছে। মাথা নত করে দাঁড়িয়ে রইল। আরিফ বলল, তুলে নিয়ে যাব কিন্তু। নাফিয়া তরাক করে বাইকে উঠে বসল। আরিফ বাঁকা হাসে। এবার আর তাকে ধরে বসেনি। কোনোরকম শাড়ি সামলে পেছনে হাত আটকে রেখেছে। বিষয়টা অদ্ভুতভাবে আরিফের পছন্দ হচ্ছে না। বাইকের গতি ধীর করে প্রশ্ন করল, ভয় করছে? ভয় করলে আমাকে ধরে বসো। আপনি চুপ করুন, ফালতু লোক। আরিফ সশব্দে হেসে ওঠে। পিত্তি জ্বলে যাচ্ছে নাফিয়ার। বিড়বিড় করে বলল, শুধু জোর করে। আচ্ছা, ক্যাম্পাসে যাচ্ছ? হ্যাঁ, তেজি গলায় জবাব এলো। কি কাজ? নবীন বরণ। সেখানে তোমার কোনো বন্ধু আছে? না। আরিফের রাস্তার পাশে ব্রেক কষল। নাফিয়া কিছুটা ঝুঁকে গেছে আরিফের দিকে। অনিচ্ছা সত্ত্বেও বাহুতে হাত রাখল। এক হাতে কতই ব্যালেন্স করা যায়। আরিফ বলল, তাহলে একা গিয়ে কি করবে? কি করব মানে? বসে থাকবো এক জায়গায়। বাইক স্টার্ট দিল আরিফ। অদৃশ্য অধিকার বোধ দেখিয়ে নাফিয়ার দুহাত টেনে কাঁধে রাখল। নাফিয়া কেঁপে উঠল। অদ্ভুত লাগলো আজ স্পর্শ। প্রথম দিন ভয় কিছু অনুভব হয়নি, আজ ভিন্ন লাগছে। হুট করে বলে ওঠে, যাওয়া লাগবে না নবীন বরণে। বাইক এসে থামল সোহরাওয়ার্দী উদ্যানের কাছে। জমজমাট টিএসসির দিকটা। নাফিয়া দ্রুত নেমে গেছে। আরিফের দিকে সে বলল, আপনি আমাকে ক্যাম্পাসে নামিয়ে দিন বলছি, নয়তো আমি একা চলে যাব। আরিফ কোনো তেরা উত্তর দিল না, বরং শীতল কণ্ঠে বলল, সেখানে তোমার কেউ নেই, এখানে আছে। আজ আমার সাথেই দিনটা কাটাও। আমি খুব বাজে কম্পিনিয়ন নই। ভালো নন। স্মিত হাসে আরিফ। বাইক পার্ক করে বলল, চলো ভেতরে, মজার মজার খাবার আছে। আমি যাব না। থাকো তাহলে এখানে একা। বলে আরিফ হাঁটতে শুরু করে। কি মহা বিপদে পড়ল কয়েক সেকেন্ডের মধ্যে ভাবল নাফিয়া। ভুল কিছু বলেনি আরিফ। সত্যি সেখানে তার কেউ নেই, কোনো বন্ধু নেই। কার সাথেই বা সময় পার করবে গিয়ে। আরিফ ইচ্ছে করেই পায়ের গতি ধীর করল। পেছনে সে দেখল নাফিয়া আসছে কিনা। ভাবনার রানী ভাবনা শেষে পিছু পিছু পা বাড়িয়েছে। আলগোছে হাসে আরিফ। সোহরাওয়ার্দী উদ্যানের দরজার কাছে অনেক মানুষ। ঠেলে ধাক্কিয়ে ঢুকছে এক একজন। হুট করে আরিফ পেছনে ঘুরে বলল, আমার সামনে যাও।
অনেক মানুষ এখানে। দরজা দিয়ে যে যেভাবে পারছে ঢুকছে, পুরো নাজেহাল অবস্থা। নাফিয়া চেষ্টা করলো ঢুকবার, কিন্তু পারল না। আকস্মিক অনুভব করলো কেউ তার দুপাশে দুহাত দিয়ে আছে, কিন্তু গায়ে কোনো স্পর্শ লাগেনি তার। অবাক হয়ে পিছনে তাকালো নাফিয়া। আরিফ ভুরু নাচিয়ে বলে, কি? নাফিয়া না বোধক মাথা দোলায়। আরিফ বলল, আমি হাত দিয়ে রেখেছি, দ্রুত ঢুকে যাবে। আরিফের হাতের স্পর্শহীন বেড়াজালে থেকে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে দম ফেলল আরিফ। কয়েক কদম হেঁটে বলল, খাবারের ঘ্রাণ এই পর্যন্ত চলে এসেছে, দ্রুত চলো। এত রাক্ষস কেন আপনি? সারাক্ষণ শুধু খাই খাই করেন। পুরুষের মনের রাস্তা পেট হয়ে যায়, ওই রাস্তা মাপছেই বা কে? আরিফ নাফিয়ার দিকে তাকালো, সময় নিয়ে বলল, আপাতত আমার মনের রাস্তা আমি মাপছি, চলো নাফি, খিদে পেয়েছে। আরিফ একটার পর একটা খাবার খেয়েই চলেছে, সাথে জোর করে খাওয়াচ্ছে নাফিয়াকে। হাঁপিয়ে উঠেছে নাফিয়া, হার মেনেছে অনেক আগে, কিন্তু আরিফের খিদে এখনও নিবারণ হয়নি। তাকে দেখে আরও কাহিল হয়ে পড়েছে মেয়েটি। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে গাছতলায় বসল। নাফিয়া তার থেকে কিছুটা দূরে অবাক হয়ে চেয়ে আছে। আরিফ বলল, এর চেয়ে বেশি খেতে পারি আমি, বুঝলে? আরও বেশি? অবাক হয়ে জানতে চায় নাফিয়া। হ্যাঁ, আরও বেশি। আপনাকে মিউজিয়ামে রাখা উচিত। আসলেই আমি একটা এন্টিক পিস। নাফিয়া মুখ ভেঙচি কেটে বলল, এন্টিক পিস না ছাই। আরিফ পেছনে দুহাত রেখে বসে আছে, আকাশের দিকে মুখ করে। দৃষ্টি ঘুরিয়ে তাকালো নাফিয়ার দিকে। পাশে বসে আকাশ গাছপালা দেখে যাচ্ছে মেয়েটি। আর কী বা করার আছে তার? আরও একটি বিষয় স্পষ্ট হলো তার কাছে, যে যেভাবে পারে জোর খাটিয়ে নিতে পারে তার ওপর। প্রথমে না করলেও পরবর্তীতে হার মানে। নিশ্চুপ বসে থাকা মুখমণ্ডল স্নিগ্ধ, শাড়িতে মায়া মায়া লাগছে। আরিফ বিষয়টিকে সুন্দর বলেই ধরে নিল, কোনো কাব্যিক বিশ্লেষণে গেল না। দেখল কিছুক্ষণ আলগোছে, সেটি নাফিয়ার দৃষ্টিগোচর হয়নি। আরিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, চুরি পরনি? আচমকা এমন প্রশ্নে আরিফের দিকে তাকায় নাফিয়া। দুষ্টু হেসে, বরং শান্ত দৃষ্টি আর কণ্ঠেই প্রশ্নটি করেছে আরিফ। তাকে কেনই বা চুরির কথা জিজ্ঞাসা করল। নাফিয়া স্বাভাবিক সুরে জবাব দিল, না। কেন? আপনাকে বলতে হবে নাকি? আরিফ অল্প হেসে বলে, দেখো আশেপাশে কত চুরির দোকান, কিনে নাও। ইচ্ছে নেই? কেন? উফ, অনেক কথা বলেন আপনি। বললাম না হয় চুপ করুন। আমাকে এখানে জোর করে এনেছেন, তার মধ্যে আজগুবি কথা বলেই যাচ্ছেন। আরিফ উঠে গেল, পাঞ্জাবি ঝেড়ে চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। মাপ জানে না, তবে আন্দাজ করে নিল 2 জোড়া চুরি, না হলে বদলে নেওয়া যাবে। নাফিয়া পেছনে বসে দেখছে তার কীর্তি। সন্ধ্যা নামছে, একটু পরে আধারে ঢেকে যাবে এই ব্যস্ত শহর। চুরিগুলো নিয়ে নাফিয়ার দিকে এগিয়ে দেয়, বলে, পড়ো। আপনার মাথায় কি শর্ট সার্কিট হয়েছে? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন? কেন করছি এটার উত্তর আমিও খুঁজছি। মাথার উপর দিয়ে গেল সবটা। নির্ঘাত জিন ভূতের আসর হয়েছে, নয়তো এমন আচরণ করার মানুষ আরিফ নয়। চুরিগুলো না নিলে মুখের সামনেই ধরে রাখবে এমন অবস্থা। অগত্যা বাধ্য হয়ে নিল। বাম হাত দিয়ে ডান হাতে চুরিগুলো পড়তে পড়তে বলল, আপনাকে টাকা ফেরত দেবো বাড়িতে গিয়ে। নো নিড। কিসের নো নিড? আপনাকে আমি ভালো রকমভাবে চিনি। আজ ভালো মানুষই দেখাচ্ছেন, কাল খোঁচা দিতে ছাড়বেন না। আরিফে কোনো জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। চুরি পড়া দেখছে গভীর মনোযোগ দিয়ে। অদ্ভুতভাবে চুরির সাইজ পারফেক্ট। এবার ডান হাত দিয়ে বাম হাতে পড়বার পালা, সেটি আর সম্ভব হলো না। আরেক জোড়া চুরি নাফিয়া পাশে রেখে দিল। হুট করে আরিফ এগিয়ে এসে রেখে দেওয়া চুরিগুলো নিজের হাতে তুলে নিল। নাফিয়ার সেই হাতটা টেনে নিচেই পড়িয়ে দিল গম্ভীর মুখে। নাফিয়া থম মেরে চেয়ে আছে তার দিকে। না চাইতো চট করে প্রশ্ন করে বসে, আপনার এই অদ্ভুত পরিবর্তনের কারণ কি? আরিফের মুখটা গম্ভীর, ভারী দৃষ্টিতে চেয়ে বলল, ওঠো, দেরি হচ্ছে। আরিফের মধ্যে এক ভিন্ন রকমের পরিবর্তন দেখল নাফিয়া। গতদিন সারাটা সময় তাকে নিয়েই ছিল। তারা একসাথে হলে সেই বিতর্ক প্রতিযোগিতার সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটির এক ভাগও হয়নি। নাফিয়া নিজে থেকেই চেয়েছে তর্ক করতে। আরিফের শান্ত শীতল আচরণ সেটি সম্ভব হতে দেয়নি।
নাফিয়া ড্রেসিং টেবিলের ওপর রাখা চুড়িগুলো হাতে নিল। সাদা কালো চুড়ি, গতকাল তার শাড়ির সাথে মিলে গিয়েছিল। খালি হাত জোড়া ভরা ভরা লাগছিল। এক হাতে চুড়ি নিয়ে বিভোর চিন্তায় মগ্ন সে। এতটা নমনীয়তা কি ভদ্রতার খাতিরে? নাফিয়া ফোন হাতে নিল, ফেসবুক লগ ইন করলো অনেকদিন পর। আরিফের কয়েকটা মেসেজ, শেষ মেসেজটি তার গাছ নিয়ে নাফিয়া জানতে সে লিখল, আমাকে চুড়ি কিনে দিলেন কেন? তৎক্ষণাৎ কোনো জবাব আসেনি। একটু সময় নিয়ে এলো, সেখানে লেখা, জবাব দিতে ইচ্ছুক নই। তেরামো দেখে মুখ কুঁচকে আসে নাফিয়ার। সে লিখল, আমার সাথে ভালো ব্যবহার করছেন কেন? খারাপ ব্যবহার করা উচিত? আপনি তো এমন নন, আমি এমনই। মাত্রাতিরিক্ত ভাব নিঃশ্বাস, যেন কথাবার্তার ধরনে বেজায় পরিবর্তন। আগে চেঁচাতো, এখন রুক্ষ জবাব দিচ্ছে। নাফিয়া বলল, আমার প্রতি কি সহানুভূতি দেখানো হচ্ছে? যদি হয়ে থাকে এক্ষুনি বন্ধ করুন। তোমার কেন মনে হলো সেটা? মনে হচ্ছে আপনি আমার অকেজ হাতের কারণে আমাকে দুর্বল ভাবছেন, তাই সহানুভূতি দেখাচ্ছেন। এক লাইন বেশি বোঝা মেয়েদের স্বভাব। এভাবে কথা বলছেন কেন? আপনাকে কি সিমটি দিয়েছি আমি? সিমটি দাওনি? জেরা করছ। নাফিয়ার বিরক্তির মাত্রা বাড়ছে। আরিফকে সবসময় তর্কতেই মানায়, বিরক্ত মুখে দেখে অভ্যস্ত। এখন মনে হচ্ছে সে অভিমান করে বসেছে। আপনি আগের মতো ঝগড়ুটে হয়ে যান, আপনাকে এই রূপে হুতুম প্যাঁচার মতো লাগে। অফিসে বসে মুখ ভার করে জবাব দিচ্ছিল আরিফ। হুতুম প্যাঁচা শুনে হাসল, ভ্রুদয় উঁচু করল। কথাটি শুনে ফিরতি মেসেজে লিখল, কে ঝগড়া করে, আমি নাকি তুমি? আপনি করেন? মোটেও না। তোমার স্বভাব আমার ভালো কাজে বাগড়া দেওয়া। যেদিন থেকে এ বাড়িতে এসেছি একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছ তুমি। সব কিছুর হিসেব আছে, কিন্তু আপনার হিসেব আপনি রাখুন। আপনার মুখ দেখলেই তর্ক করতে ইচ্ছে হয়। আচ্ছা, তাহলে সেটাই সই, মেনে নিলাম। হ্যাঁ, নিলাম। এত সহজে কি করে মানলেন? আরিফের ঠোঁটের হাসি চওড়া হয়, বলে, তোমার মাথায় কি সিট আছে? আপনার মাথায় সিট। আরিফের তরফ থেকে ছোট্ট জবাব আসে, আচ্ছা। প্রতিপক্ষ নত হয়ে যাচ্ছে। এবার তো যুদ্ধ জমবে না। নাফিয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না বিষয়টা। বারবার মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন ঘটেছে এখানে। অষ্টাদশী মন আজ করতে পেরেছে। কোনো জবাব না পেয়ে আরিফ লিখল, কিছু বলবে? হ্যাঁ, বলো। আমি চুরির দাম দিব। দিও। নাফিয়া নিজেকে দমাতে পারল না, বলে বসল, উফ, আপনি তর্ক করছেন না কেন? সব কিছু সহজে মেনে নিচ্ছেন কেন? এভাবে ভালো লাগছে না আমার। মেসেজটি দিয়েও জিভ কাটল নাফিয়া। আনসেন্ড করতে না করতে আরিফ দেখে ফেলেছে কি যেন লিখছে। সামনাসামনি ঝগড়া করতে ভালো লাগে, শত্রুর চোখে চোখ রেখে তর্ক করতে হয়। রাত 12টায় বারান্দায় থেকেও ঝগড়া করব। আরিফে নিজেই উপলব্ধি করতে পারছে তার মধ্যকার গোলমাল। তবে এই গোলমাল বড্ড অস্বচ্ছ, এলোমেলো। হিসাব নিকেশ কোনোভাবেই মিলছে না। হুটহাট ইচ্ছে হচ্ছে বদ মেয়েটাকে ঠাঁটিয়ে চড় দিতে। আবার ইচ্ছেরা পালায়, বলে থাকুক, সে তো নাজুক কলি, ছুঁয়ে দিলেই যদি ঝরে যায়। অভ্যন্তরে চলমান গণ্ডগোলকে পাত্তা দেওয়ার মতো সময় এখনও হয়ে ওঠেনি। বাড়ি ফেরার পথে কিছু খাবার কিনে নিল আরিফ। খাবার তার প্রথম ভালোবাসা। চকলেট, পেস্ট্রি, চিপস, কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা। রাত জেগে এগুলো সাবার করবে। ব্যাগে খুব সাবধানতার সাহায্যে ঢুকালো। মা দেখলে তার কপালে শনি রবি সম্মঙ্গল সব আছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরল আরিফ। এসে গোসল সেরে মায়ের কাছে বসে। বরাবরের মতোই সে রেগে আছেন। তার পছন্দের সিরিয়ালে শাশুড়ি তার বউকে জ্বালাচ্ছে, এটাই তার রাগের কারণ। আরিফ এক পা সোফায় তুলে হেলান দিয়ে বসলো, বলল, তুমি কেমন শাশুড়ি হবে? এই কুটনি মহিলার মতো নাকি ভালো? বাঁকা চোখে তাকালেন শিরিন বেগম, বললেন, আমার বউ আমার মেয়ের মতো হয়ে থাকলে আমি ভালো শাশুড়ি হব। ঝামেলা করলে আমিও ঝামেলা করব। ওহো, ভালো হিসেব। হঠাৎ জিজ্ঞেস করছিস কেন? কার পাল্লে পড়েছিস? আরিফ যেন আকাশ থেকে পড়ল। কি কথার কি অর্থ বের করলো মা। বলল, আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। তুই কোনো খারাপ মতলব ছাড়া কথা জিজ্ঞেস করিস না। আমার যেন ঘরের খবর বাইরের মানুষের মুখে কিছু শুনতে না হয় বলে দিলাম। ঘরের খবর ঘর থেকেই শুনবে, খুশি? শিরিন বেগম আবারও বাঁকা চোখে তাকান। চড়থাপ্পড় খাওয়ার আগে
আরিফ নিরাপদে স্থান ত্যাগ করল। পেস্ট্রি নিয়ে ব্যালকনির দিকে এগোয়। চামচ মুখে পুরে ফোন কানে দিল। কই 8টা বাজে, বারান্দায় এসে ঝগড়া করি। বইয়ে মুখ গুজে থাকা নাফিয়া চরম বিরক্ত বলল, মুড নেই, আমি পড়ছি। হার মানলে তাহলে? একদমই না, আমাকে ডিস্টার্ব করবেন না, পড়ছি আমি। এত পড়ি কী হবে? দিন শেষে জামের ঘরে গিয়ে বাচ্চা সামলানো লাগবে। কত নিচু মন মানসিকতা আপনার! ছি! কেন? নিজের বাচ্চা সামলানো কি খারাপ কাজ, লজ্জার কাজ? আমাদের মায়েরা আমাদের লালন পালন করেছেন, এটা কি কাজ নয়? নাফিয়া চুপসে গেল। আরিফের কণ্ঠ কেমন যেন রাগী শোনাচ্ছে। আরিফ আবার বলল, সৃষ্টিকর্তা ঘর এবং বাহির দুটো জায়গা তৈরি করেছেন দুটো আলাদা মানুষের জন্য। পুরুষকে দায়িত্ব দিয়েছেন কঠোর কাজ করার, তাদের মন আর দেহ সেভাবেই তৈরি করেছেন। নারীদের বানিয়েছেন কোমল, ঘরের ভেতরে সামলানোর জন্য। দুটো কাজে কোনো ভেদাভেদ আছে? উভয়ের সম্মিলিত পরিশ্রমে একটা সংসার হয়। আরিফ একটু থেমে আবার বলল, যদি কোনো নারী কাজ করতে চায় সেটা বাধা নেই, সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু ঘরের কাজকে ছোট করে দেখা অপরাধ। নাফিয়া কোনো জবাব দিল না। আরিফ জোর গলায় প্রশ্ন করল, কি বলেছি বুঝেছ? নাফিয়া কি বলবে বুঝে উঠতে পারল না। লোকটা ভীষণ সিরিয়াস হয়ে গেছে। তার অর্থ সেটা ছিল না। আরিফের কণ্ঠের তেজে তার সমস্ত তেজ মিয়ে গেল। মিনমিনে কণ্ঠে বলল, সরি। আরিফ চমকে উঠল সরি শুনে। এই মুখে সরি শুনবে কখনো ভাবেনি। আচ্ছা, মেয়েটি ভয় পেল না তো? আরিফ দ্রুত বলল, বারান্দায় এসো, কথা আছে। নাফিয়া বই বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে। প্রত্যেকটা মানুষ জোর করে তাকে কথা মানিয়ে নেয়, সে কিছুই করতে পারে না, শুধু ভেবে যায়। দাদির অবস্থান দেখে বারান্দার দিকে পা বাড়ালো। গিয়ে দেখল আরিফ ব্যালকনিতে দাঁড়িয়ে কি যেন খাচ্ছে। নাফিয়াকে দেখে হাসলো কিছুটা, এরপর রেলিংয়ের উপরে রাখা আরও একটা পেস্ট্রি নিয়ে ঝুঁকে এগিয়ে দিল। বলল, টেস্ট কেমন চেক করো। খাবো না। না ছাড়া আর কিছু শিখেছো জীবনে? না। আবার না, খাও। পেস্ট্রি নাফিয়ার ভীষণ পছন্দের। চকলেট পেস্ট্রি হলে তো কথাই নেই, এ তো সোনায় সোহাগা। কিন্তু বুঝতে দিল না আরিফকে। বারান্দায় থাকা সিঙ্গেল চেয়ারে পা ভাঁজ করে বসে খেতে শুরু করলো। বলল, আপনাকে গতকালকের খাবারের টাকা দিতে হবে, চুরির টাকা দিতে হবে, এখন আবার পেস্ট্রির টাকাও যোগ হলো। আর আইসক্রিমের টাকা সেদিন যে দিলাম। নাফিয়া কপালে হাত রাখলো, নিজেকে বিশাল ঋণী মনে হচ্ছে। আরিফ বলল, আরও কিছু যোগ করি। নাফিয়া হাত তুলে বলল, না না না, আমার কাছে টাকা নেই, আমি কি আপনার মতো চাকরি করি? বাচ্চাদের মতো করে কাঁদো সরে বলল নাফিয়া। বেশ মজা পাচ্ছে তাকে বিরক্ত করে আরিফ কিছু না বলে ভেতরে চলে গেল। পিৎজা, কোল্ড ড্রিঙ্কস এনে হাজির হলো। নাফিয়া গোল গোল চোখে চেয়ে বলল, আপনার মতো খাদক আমি কোথাও দেখিনি জানেন। এভাবে চললে দেশে আবার দুর্ভিক্ষ দেখা দিবে। তোমাকে কে না করেছে খেতে? তুমিও খাও। আমার পাকস্থলী জলহস্তির মতো না। আরিফের ডান পাশের ভুরু উঁচু করে বলল, আমাকে জলহস্তি বলছো? নাফিয়া স্বীকার করলো তৎক্ষণাৎ, বলল, জি হ্যাঁ। বেয়াদব মেয়ে। সেম টু ইউ। আরিফ নিজের জন্য কিছু খাবার রেখে বাকিটা নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিয়ে যাও, এগুলো পড়বে আর খাবে, তাহলে এনার্জি আসবে। লাগবে না। আরিফ একটি ক্রিকেট বল হাতে নিল। বলল, আমি যা দিব কোনো কথা না বলে নিয়ে নিবে, না বলে এটা দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। চোখ মুখ খিঁচে দৌড় লাগিয়েছে নাফি নিজের ঘরে। মা অথবা দাদি এসব দেখলে হাজারটা প্রশ্ন জুড়ে দিতেন। গিয়ে দরজা বন্ধ করলো। আনমনে বলে উঠল, লোকটার মতলব তো ভালো ঠেকছে না। রাত 12টা বাজলো। ঘড়ির কাঁটা ঠিক 12:00 এসে থেমেছে। নাফিয়ার চোখে ঘুম নেই। ঠোঁট কামড়ে হেসে উঠল সে জানে এখনই সময় বালিশের নিচে থাকা বকশিস কুড়িয়ে নেবার। করল তাই। প্রতি বছর এভাবেই সুন্দর খামে কসকসে নোটের বকশিস তাকে দেয়া হয়। রাত জাগতে পারেন না রেশমা বেগম এবং সিদ্দিক সাহেব। হাই প্রেশারের রোগী উভয়ই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাত 10টার মধ্যে ঘুমোতে হয়। বিগত দিন মেয়ের ব্লাউজ সেলাই করতে গিয়ে ঘুমাননি রেশমা বেগম। আজ কিছুটা অসুস্থ, কিন্তু মেয়েকে উপহার দিতে ভোলেননি। বালিশের নিচের খাম থেকে দুটো 500 টাকার নোট বেরোলো। টাকাগুলো দেখে খুশি হবার আগেই ফোনে টুং করে একটা মেসেজ এলো। এই সময় তাকে কে মেসেজ করতে পারে? নিশ্চয়ই সাদিপ আর জোহান। শুভ জন্মদিন বৈরিতা। ভুল প্রমাণিত হলো নাফিয়া। তার প্রিয় প্রতিবেশী ভাইদয় না,
অপ্রিয় প্রতিবেশীর তরফ থেকে এসেছে বার্তা। বার্তা নয়, শুভেচ্ছা। নাফিয়ার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এভাবে কেউ কখনো তাকে উইশ করেনি। আরিফের কাছ থেকে তা মোটেও আশা করেনি। ধন্যবাদ, কিন্তু আপনি কি করে জানলেন? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এসব জানা বড় কোনো ব্যাপার নয়। ও, লম্বা উত্তর দিল নাফিয়া। হিসেব মিলেই চলো। কিসের হিসাব? তোমাকে এই পর্যন্ত যত আইসক্রিম, চকলেট, পিৎজা, পেস্ট্রি খেয়েছি আর চুড়ি কিনে দিয়েছি, সেসব তোমার জন্মদিনের উপহার হিসাবে কাটাকাটি করে নাও। টাকা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমার জন্মদিন এলে তুমি আমায় কিছু দিও। নাফিয়া উত্তর দিল না। হিসেব বুঝতে সময় নিচ্ছে। আরিফ পুনরায় মেসেজ দিল। হিসেব মাথায় ঢুকলো। মাথা মোটা মেয়ে। কাল ভার্সিটি আছে? হ্যাঁ আছে। কেন? গলির মোড়ে থাকবা সকাল 10টায়। নাফিয়া চটজলদি মিথ্যে জবাব দিল। না, ক্লাস নেই কালকে। মিথ্যুক। সত্যি বলছি, বিশ্বাস করি না। না করুন, আমার কি? আরিফের কাছ থেকে ফিরতি কোনো জবাব আসেনি। নাফিয়া অবাক হলো। জবাব দিল না কেন? অথচ সে চাইছিল কিছু একটা জবাব আসুক। অনেকটা সময় অতিবাহিত করে আরিফে কল করল। নাফিয়া কিছু সময় পর রিসিভ করে। অন্য পাশ থেকে আরিফের গুরুগম্ভীর স্বর শোনা যায়। তোমার কি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে? এই প্রশ্নের জবাব কি দেবে? আরিফের কণ্ঠের ভারে থতমত খেয়ে গেছে। কীরকম যেন শোনাচ্ছে আওয়াজটা। নাফিয়া চুপ করে রইল। অথচ উত্তর অতি সহজ, সোজা, কিন্তু জবাব দিচ্ছে না। আরিফ আবারও রাশভারী কণ্ঠে জানতে চায়, কিছু জিজ্ঞেস করেছি আমি? এত সময় কেন লাগছে তোমার জবাব দিতে? বোবা তুমি? ভড়কে গেল নাফিয়া। দ্রুত জবাব দিল, না, বিয়ে ঠিক হয়নি, মা ওদের ভাগিয়ে দিয়েছেন। ফোনের অপর প্রান্ত থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলার আওয়াজ পাওয়া গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যেন আরিফ। জবাব বলল, ঘুমাও।